দাউকান্দি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে হয়তো ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আমরা কথা বাড়াবো না, আমাদের পূর্বের ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের বাংলা যেটা দ্বিতীয় পত্রের যে সমাস নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আমরা আলোচনা করব অব্যয়ভাব সমাস। আমরা আজকে আলোচনা করব অব্যয়ভাব সমাস। বিগত ক্লাসে আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই সেটা যতটুকু সম্ভব হয়তো বা জেনেছো, পড়েছো, না পড়ে থাকলে আবার ভালোভাবে দেখবে। তো আমরা আজকে আলোচনা করব কি নিয়ে? অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস। তো সমাস, অব্যয়ভাব সমাস, এটা আমরা মানে কি অব্যয়, এটা মানে কি বলবো, যে সমাসে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে যে অব্যয়ের ভাব বর্তমান, অব্যয়ের ভাব যেখানে বর্তমান, অর্থাৎ এখানে একটি মানে অব্যয়ের যেটা ভাব সেটা বর্তমান থাকবে, অর্থাৎ পূর্ব পদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমাসটা হয়। এই যাবৎ কিন্তু আমরা মানে পূর্বপদ সমাসের প্রথমে আমরা জেনেছি বা শিখেছি পূর্বপদ এবং পরপদ। তো অনেক সময় পরপদের অর্থে ম্যাক্সিমাম সমাসগুলোই বিগত দিনে আমরা পরপদের অর্থটা আমরা প্রাধান্য পেয়েছি, কিন্তু এই সমাস অব্যয়ভাব সমাসই একটি মাত্র সমাস যেখানে কি পূর্বপদের মানে পূর্বপদের অর্থটা কি এখানে প্রাধান্য পাবে। পূর্বপদের পদটার অর্থটাই পূর্বপদের পদটাই এখানে কি অর্থটাই প্রাধান্য পাবে। এই বিষয়টা তোমরা একটু গুরুত্বের সাথে মানে দেখার চেষ্টা করবে। অর্থাৎ যদি আমরা এটার যদি সংজ্ঞা আকারে যদি বলতে যাই, তাহলে কি অব্যয় শব্দ পূর্বে বসে যে সমাস হয়, ভালো করে শুনে একটু রাখার চেষ্টা করব। অব্যয় পদ পূর্বে বসে যে সমাস হয় এবং কি পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, সেটাইকে কি আমরা অব্যয়ভাব আমরা সমাস বলি। অর্থাৎ কি অব্যয় শব্দ পূর্বে বসে যে সমাস হয়, অব্যয় শব্দটা পূর্বে বসে যে সমাস হয় এবং কি পূর্ব পদের অর্থটা প্রাধান্য পায়, তাকে আমরা কি অব্যয়ভাব সমাস বলি। এটা মনে থাকবে তো? নিশ্চয়ই তোমাদের মনে থাকারই কথা। কি আরেকটি বিষয় এখানে তোমরা মানে গুরুত্বের সাথে দেখবে, এখানে উপসর্গ যোগে অর্থাৎ উপসর্গ যোগে গঠিত যে সমাস সেটাকে আমরা কি অব্যয়ভাব সমাস বলি। তাহলে এই সমাসে আমরা কিভাবে অব্যয়ের পদটা কি মানে পূর্বে বসে যে সমাস হয় এবং পূর্ব পদের অর্থ যেখানে কি প্রাধান্য পায়, তাকে আমরা অব্যয়ভাব সমাস আমরা বলবো। অর্থাৎ কি পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে এবং অব্যয় পদের অর্থটাও এখানে কিন্তু গুরুত্বের সাথে নিয়ে আসতে হবে। এই নিয়ে আসলে আমরা এই মানে সমাসটা আমরা চিনতে পারবো। তো আমরা যদি উপসর্গটা মানে কাকে বলি, তাহলে দেখবে যে উপসর্গ আমরা যে মানে উপসর্গ যোগে কিন্তু অনেক মানে শব্দ তো আমাদের গঠন হয় বিভিন্ন সমাসের মাধ্যমে, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে, তারপরে তোমার কি বলে এই উপসর্গের মাধ্যমে। তো উপসর্গ বলনে একটু মানে আমাদের এই বিষয়টা জানার দরকার। দেখবে যে কতগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি, মানে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, অর্থের মানে পরিবর্তন ঘটায়। এই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা কি বলি? উপসর্গ বলি। তাহলে উপসর্গ কতগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি থাকবে, সেখানে ধাতু বা শব্দের যে কোনো ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, অর্থের নতুন শব্দ গঠন করে আবার অর্থের দেখা যায় যে এই উপসর্গটা পরিবর্তনও করে। তাহলে এই যে পরিবর্তন করার এই যে নিয়ম নীতি বা এই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা
আমরা কি বলি, উপসর্গ বলি। উপসর্গ যেমন তোমার পড়া, অনু, মানে অনেকগুলো বাংলা উপসর্গ, মানে কি বলবো, এটা 21টি মতন আছে, সংস্কৃত 20টি, তারপরে 20-21টি, হ্যাঁ এরকম সংস্কৃতি উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ আছে, তারপর তোমার সংস্কৃতি উপসর্গ আছে, তারপরে বিদেশি উপসর্গ আছে, এরকম অনেকগুলো উপসর্গ আছে। তো আমরা উপসর্গের সাথে এই সমাসের যেহেতু একটা সম্পর্ক বা সম্পৃক্ততা আছে, অর্থাৎ এখানে আমরা কি বলবো, উপসর্গ যোগে গঠিত যে সমাস, এর আগে যে আমরা সমাসটা মানে তৎপুরুষ সমাস বললাম, এটা কিন্তু বিভক্তি যোগে, তোমাদের মুখিয়ে রে দ্বারা দেয়া কর্তৃক এগুলোকে মানে কি বলে, বিভক্তি বলে। আর এটাকে আমরা কি বলি, উপসর্গ। উপসর্গ যোগে গঠিত যে সমাস তাকে আমরা কি অব্যয়ভাব সমাস বলি। তো আমরা যদি এই অব্যয়ভাব সমাস কাকে বলি, এর যদি একেবারে মানে খুব মানে সংক্ষেপে আমরা যদি বলতে পারি, তাহলে অব্যয় শব্দ পূর্বে বসে যে সমাস হয়, অব্যয় একটা শব্দ, অব্যয় তো বুঝতে পারছো যে অব্যয় যার কোনো কি বলবো ব্যয় নাই, হ্যাঁ বিভিন্ন ধরনের, হ্যাঁ অব্যয় শব্দ বসে নতুন যে শব্দ গঠন হয়, অর্থাৎ অব্যয় শব্দ পূর্বে বসে যে সমাস হয় এবং পূর্ব পদে অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা কি বলি, এই অব্যয়ভাব সমাস আমরা বলি। তো এই অব্যয়ভাব সমাস আমরা নির্ণয় করতে যে আমরা যে বিষয়টা যদি মানে প্রথমে বলেছি অ, তারপরে তোমার অনু, তারপরে মানে কি বলবো উপ, হর, প্রতিত্যাদি, এই ধরনের মানে অনেকগুলো উপসর্গ আছে। তো আমরা কয়েকটা মানে উপসর্গ নিয়ে কি বলে যোগে যেই মানে সমাসটা হয়, হ্যাঁ সেই সমাসটা নিয়ে আলোচনা করব। আর আমাদের আবারও বলে রাখি যে উপসর্গ যোগে গঠিত যে সমাস সেটাই হচ্ছে অব্যয়ভাব সমাস, এবং অব্যয় শব্দের বা মনে করে যে কি বলবো অব্যয়ের ভাব যেটা মানে উপস্থিত থাকে, অর্থাৎ পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়ে এবং মানে প্রাধান্য পেয়ে যে সমাস হয়, এবং অব্যয়ের কি মানে ভাব যেখানে বা অর্থ, হ্যাঁ যেখানে প্রাধান্য পায় বা অব্যয়টা যেখানে মানে কি বলবো বহাল থাকে, সেটাই কি আমরা অব্যয়ভাব সমাস বলি। অর্থাৎ অব্যয় শব্দের পূর্বে বসে যে সমাসটা হয় এবং পর পদের অর্থ প্রাধান্য পায়, পেয়ে বা পাই, তাকে আমরা কি বলি, অব্যয়ভাব সমাস বলি। তো আমরা যেমন আমরা কি বলবো, একটা কি উপসর্গ, তাই না? অর্থাৎ এই উপসর্গের কয়েকটা চিনার একটা নিয়ম আছে, এই সমাসটা চিনার কয়েকটা নিয়ম আছে, আমরা এই নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করবো। এক একটা উপসর্গের সাথে এক একটা বিষয় এখানে অন্তর্ভুক্ত আছে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করব যে একটা উপসর্গ, থাকলে আমরা মানে কি বলবো, মানে এখানে একটু লিখি, এই একটা উপসর্গ, এই একটা উপসর্গ, তাহলে এই থাকলে মানে ব্যাস বাক্যে তোমরা একেবারে হ্যাঁ মানে নিশ্চিন্তে নিঃসন্দেহে, হ্যাঁ মানে কি বলবো পর্যন্ত, একটু মনে রেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি উপসর্গটা থাকে তাহলে সেখানে কি দেবে, পর্যন্ত, একটা উপসর্গে সেখানে পর্যন্ত হবে। যদি আমরা উপমা দিই যে আকণ্ঠ, ঠিক আছে, যদি উপসর্গ থাকে তাহলে সেখানে আমরা কি লিখবো, সেখানে এই কি বলে ব্যাস বাক্যে কি হবে, ব্যাস বাক্যে পর্যন্ত পর্যন্ত হবে, ব্যাস বাক্যে কি হবে, ব্যাস বাক্যে পর্যন্ত হবে। এই যদি উপসর্গটা থাকে তাহলে পর্যন্ত হবে, অর্থাৎ ব্যাস বাক্যে পর্যন্ত হবে। যেমন আমরা বললাম মৃত্যু, আমৃত্যু, এটা যদি আমরা মানে কি বলবো সমাস নির্ণয় করতে যাই আমৃত্যু, তাহলে মৃত্যু পর্যন্ত, মৃত্যু মৃত্যু পর্যন্ত কি হবে, মৃত্যু পর্যন্ত। অর্থাৎ এই যে পর্যন্তটার কথা আমরা বললাম, এই পর্যন্তটা এখানে ব্যাস বাক্যে আমরা মৃত্যু পর্যন্ত, আর এই 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 মৃত্যু পর্যন্ত অর্থাৎ কি আমৃত্যু। তারপরে আমরা যদি আকণ্ঠ, আকণ্ঠ এটা উদাহরণ অনেক
কণ্ঠ, অর্থাৎ কি কণ্ঠ পর্যন্ত। দেখো কণ্ঠ পর্যন্ত, অর্থাৎ এইভাবে আমরা এই 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 সমাসকে আমরা কি করি, চিহ্নিত করতে পারি। তারপরে আমরা যদি অনু একটি উপসর্গ, তাই না, অনু থাকলে আমরা কিন্তু কি পশ্চাতে, আমরা যদি অনু একটা উপসর্গ, কি এটা অনু একটা উপসর্গ, পশ্চাতে বা পেছনে, পশ্চাতে বা পেছনে হবে যদি অনু থাকে, তাহলে ব্যাস বাক্যে কি হবে, ব্যাস বাক্যে কি হবে, পশ্চাতে বা পিছনে। তাহলে আমরা যেমন, আমরা যদি উদাহরণ দিই তোমাদেরকে, যেমন কি বলবো, মানে অনুকরণ বা অনুগমন বা অনুসরণ, তাহলে কি আমরা যদি অনুগমন দিই, অনুগমন, অর্থাৎ তাহলে অনু থাকলে কি থাকবে, আমরা বলেছি পেছনে, পেছনে গমন, পেছনে গমন, অনুগমন। অনু মানে আমি মনে করি যে হয়তো যাচ্ছি, আমার পিছনে হয়তো একজন কেউ আসছে, তাই কি না, মানে যাচ্ছে, তাহলে সেটাই তো হবে কি পেছনে গমন, অনুগমন। তো আমরা এই 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 জিনিসগুলো আমরা একটু মানে ভাবার বা মানে দেখবো। তারপরে হা একটা উপসর্গ, হা একটা একটু একটু দেখো, হা একটা উপসর্গ, তাই না, যদি হা না থাকে তাহলে কি আমরা পাবো, যদি হা উপসর্গ, তাই না, এই হা উপসর্গ, হা উপসর্গ যদি থাকে তাহলে আমরা হাভা মানে অভাব, আমরা এই জিনিসটা আমরা একটু লক্ষ্য রাখবো যে আমরা হা উপসর্গটা যদি আমরা মানে হা দ্বারা, হা উপসর্গ যোগে যদি কোনো মানে সমাস হয়, তাহলে আমরা সেখানে অভাব আমরা মানে নিঃসন্দেহে দিব। মানে অনেক জায়গাতে অনেক পরীক্ষায় আমাদের এই মানে এটা সমাসটা আসে, যেমন হাভাব মানে কি, এখানে অভাব হবে, হা থাকলে অভাব হবে, যেমন হাভাব, অর্থাৎ কিসের এখানে, ভাতের অভাব। এই জিনিসটা আমাদের মনে, হাঁপানি, হাঁপানি আমরা বলি না অনেক সময়, হাঁপানি, 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 অর্থাৎ পানির কি, পানির অভাব, পানির অভাব হলে তো সেটা হাঁপানি হয়। আমরা এই জিনিসগুলো একটু মানে কি বলবো, এই এই দেখার বা একটু মানে বোঝার চেষ্টা করবো, তাহলে এই সমাসগুলো। হ্যাঁ, তারপরে আমরা যদি উপ উপ একটা মানে খুব গুরুত্বপূর্ণ দেখবে যে উপ উপ উপসর্গ দ্বারা আমাদের অনেকগুলো যদি হয়, উপ কি, উপ উপ এই উপসর্গ দ্বারা যদি মানে এই উপসর্গ দ্বারা যদি কোনো শব্দ গঠন হয়ে থাকে, তাহলে সেই সমাসের ব্যাস বাক্যে আমরা কি সেখানে দেব, সদৃশ বা সমীপে। অনেকগুলো আছে, আমরা মানে যেটা মানে উপবন, আমরা বলি না যে কি উপবন, অর্থাৎ কি বনের সদৃশ। উপজেলা কি হয়, উপজেলা, অর্থাৎ কি জেলার, জেলার সদৃশ, জেলার সদৃশ। এটা মানে আবার এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, এটা সদৃশ বা সমীপেও হয়, অনেক সময় সদৃশ উপ থাকলে সদৃশ বা সমীপেও হয়। যেমন আমরা যদি উপকূল বলি, উপকূল যদি বলি কি উপকূল, উপকূল, তাহলে কি কুলের, কুলের সমীপে, কুলের সমীপে। এই 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 বিষয়গুলো মানে এখানে তাহলে আমরা কি পেলাম, যদি উপ যদি আমরা থাকে কোথায় মানে উপসর্গে, উপ মানে উপসর্গ দ্বারা যদি কোনো শব্দ গঠন হয়ে থাকে, তাহলে আমরা এখানে কি দিব, সদৃশ বা সমীপে,
দিয়ে আমরা এই সমাজটা এটা চিনার বা জানার এটাই সবচেয়ে একটা ভালো মানে উত্তম মানে পন্থা। এই পন্থা যদি আমরা অবলম্বন করি তাহলে এই সমাজগুলো যতগুলো না আছে উপগ্রহ মানে গ্রহের সমীপে এরকম উপ দিয়ে যতগুলো মানে কি বলবো সমস্ত পদ আসবে তোমরা সেটা সমাস ব্যাস বাক্যে একেবারে সদৃশ বা সমীপে দিয়ে দিবে, দেখবে যে এই অব্যয়ভাব সমাস হবে। তারপরে আমরা যদি বলি হর, হর একটা কি উপসর্গ না, এই হর দ্বারা যদি আমরা কি বলি একটা কি বলে সমাস নির্ণয় করতে যাই তাহলে সেখানে কিন্তু দ্বিরুক্তি শব্দ অর্থাৎ একই শব্দ বারবার আমরা ব্যবহার করব। যেমন আমরা যদি বলি যে মানে হর রোজ, অর্থাৎ হর দ্বারা যদি আমরা কোনো মানে ই করি হর, তাই না, এখানে হর, এই হর উপসর্গ দ্বারা যদি কোনো শব্দ আমরা মানে ব্যাস মানে সমাস নির্ণয় করি তাহলে ব্যাস বাক্যে একবারে কি দ্বিরুক্তি শব্দ আমরা ব্যবহার করব। যেমন মানে হর দিয়ে যদি আমরা মানে হর রোজ, হর রোজ, তাহলে এখানে কি রোজ দ্বিরুক্তি মানে কি রোজ রোজ, রোজ রোজ মানে প্রতিদিন যেটা মানে হর হর রোজ। তারপরে আমরা যদি মানে এখানে মানে নিয়ে আসি দেখো হরতাল, হরতাল, তাল তাল, তাল তাল, অর্থাৎ হ দিয়ে মানে সমাজবদ্ধ যেটা পদ সেটা যদি আমরা হ উপসর্গ দ্বারা যদি আমরা মানে নির্ণয় করতে পারি তাহলে সেখানে দ্বিরুক্তি শব্দ, দ্বিরুক্তি শব্দ মানে যেটা দুইবার আমরা ব্যবহার করি। তারপরে প্রতি থাকলে দেখো প্রতি একটা বিষয় আছে প্রতি, কি প্রতি, প্রতি যদি আমরা মানে কি বলবো এই উপসর্গ দ্বারা যদি আমরা এই এই থাকে মানে সমাস যদি বদ্ধ যদি পদ থাকে তাহলে সেটাকে আমরা বিরুদ্ধ আমরা মানে কি বলবো ব্যাস বাক্যে আমরা কি বসিয়ে দেব বিরুদ্ধ। অর্থাৎ আমরা প্রতি, যেমন আমরা যদি বলি প্রতিবাদ, তারপরে মানে কি বলবো প্রতিপক্ষ, তাহলে সরাসরি আমরা কি দেব মানে বিরুদ্ধ কথাটা আমরা এনে দেব। তাহলে প্রতিবাদ তাহলে কি প্রতিবাদ, তাহলে এটা কি বিরুদ্ধবাদ, বিরুদ্ধবাদ, এই যে এই বিরুদ্ধ যদি প্রতি থাকে তাহলে আমরা বিরুদ্ধ কি মানে বাদ প্রতিবাদ। তারপরে তোমার প্রতিপক্ষ, প্রতিপক্ষ কি হবে প্রতিপক্ষ, প্রতিপক্ষ অর্থাৎ বিরুদ্ধ পক্ষ, বিরুদ্ধ পক্ষ, তাই না, এরকম ভাবে আমরা মানে এই জিনিসগুলো আমরা দেওয়ার মানে চেষ্টা করব। তারপরে আমাদের যে বিষয়টা আছে দেখে যে একটা কিন্তু সেটা মানে কি বলবো যথা, হ্যাঁ এই যথাটা শুধু এটা মানে কি বলবো উপসর্গ না, এই যথাটার নিয়মটা একটু আমরা মানে জানার চেষ্টা করব। যথা দিয়ে যদি কোনো ইয়ে থাকে মানে পূর্ব পদে যদি যথা দিয়ে কোনো কি থাকে মানে সমাসবদ্ধ শব্দ থাকে যথা, হ্যাঁ এই যথা যদি এখানে শুরুতেই যদি যথা থাকে তাহলে যথা ওই শব্দের মানে কি বলবো আমরা যদি মানে চেপে ধরি, ধরে যদি তাকে আমরা বিভক্তি দিয়ে যদি আমরা কি করি দিয়ে দিই তাহলে অব্যয়ভাব সমাস, হ্যাঁ এবং এটার একটি মাত্র যেটা আমরা ওখানে কখনো আমরা কি দিলাম বিরুদ্ধ দিলাম, আমরা কখনো বিরক্তি শব্দ দিলাম, আমরা কখনো পর্যন্ত দিলাম, আমরা কখনো অভাব দিলাম, এখানে কিন্তু মানে এই এই মানে যে বিষয়টা আমাদের দিতে হবে সেটা অতিক্রম, হ্যাঁ অতিক্রম না করে, অর্থাৎ ওই যে বিভক্তি আমরা দিয়ে অব্যয়ভাব সমাসকে কি করব আমরা মানে একটা মানে যথাকে আমরা মানে উজ্জ্ব রেখে অর্থাৎ সেটাকে ক্লোজ করে দিয়ে বা অফ করে দিয়ে বা মানে বন্ধ করে দিয়ে আমরা অতিক্রম না করে এই এই মানে ব্যাস বাক্যে যদি এই মানে পদটা যদি আমরা ইউজ করি তাহলে দেখা যায় যথা দিয়ে যতগুলো ইয়ে আসবে তাহলে আমরা এটা তোমাদের মানে এই সমস্যা অর্থাৎ অব্যয়ভাব সমস্যা আমরা নির্ধারণ করতে পারবো। তাহলে এখানে কি যথাটাকে আমরা উঠিয়ে দিব অর্থাৎ ওটাকে মানে না দিয়ে এখানে কে একটা বিভক্তি আমরা দেব, দেওয়ার পরে সেখানে কি দিব এটা আমরা বিরুদ্ধবাদ, হ্যাঁ বিরুদ্ধবাদ বলছি অতিক্রম,
হ্যাঁ, অতিক্রম না করে, অতিক্রম না করে। আমরা যদি একটা উদাহরণ তোমাদের কাছে দিতে যাই, যেমন আমরা যথা দিয়ে কি যথারীতি, 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 তাহলে এই এই যথাটাকে যদি আমরা মানে ক্লোজ করে দিই, এই যথাটাকে যদি আমরা ক্লোজ করে দিই, তাহলে কি এই যে রীতিকে দেখো, মানে রীতিকে অতিক্রম, অতিক্রম করে যায় কি, রীতিকে অতিক্রম না করে, রীতিকে মানে রীতিকে অতিক্রম না করে, এটা হচ্ছে যথারীতি। অর্থাৎ এই যে কে একটা মানে এই যে কে যে একটা বিভক্তি, এই বিভক্তিটা আমরা এখানে যথাকে আমরা মানে তুলে দিলাম, আর অতিক্রম না করে, অর্থাৎ যথারীতি, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, যথাসাধ্য, যথাসাধ্য কি হবে, আমরা এই যথাটাকে আমরা এখানে যদি ক্লোজ করে দিই, তাহলে সাধ্যকে, তাহলে থাকে কি এই সাধ্য এদিকে অতিক্রম না করে, সাধ্যকে অতিক্রম না করে, অর্থাৎ যথাসাধ্য। আমরা যথাবিধি, দেখো যথাবিধি, অর্থাৎ যথা আমরা এখানে রেখে দিলাম বিধিকে, বিধিকে অতিক্রম, অতিক্রম না করে, তাহলে এটা অব্যয়ভাব সমাস। অর্থাৎ আমরা যথাটাকে মানে যেখানে আমরা যথা পাবো, এই বিষয়টা যেন আমরা মানে কি বলবো তুলে দিতে পারি, তাহলে আমরা এই এই সমাসটা অর্থাৎ কি এই অব্যয়ভাব সমাসটাকে আমরা চিহ্নিত করব এবং এটা আইডেন্টিফাই করতে পারবো। অর্থাৎ এই যথা, যথা দিয়ে মানে যতগুলো মানে কি বলবো অথবা সমাসবদ্ধ বা সমস্ত পদে যখন বা সমাস নির্ণয় করতে আসবে, তখন এই যথাটাকে আমরা সম্পূর্ণরূপে কি করব, ওমেট করে দেব একটা এই যে, তাহলে এখানে শুধু কি থাকলো, এখানে বিধি, আর আমরা কে যে কি বলে একটা বিভক্তি, এই বিভক্তিটা এখানে যোগ করে অতিক্রম না করে, অর্থাৎ এখানে এই যথাটা উঠে গেল, অর্থাৎ এই এই যথা, এই যথাটাকে আমরা ওয়েট করে দেব বা ক্লোজ করে দেব, এটা না করে এটা যদি দিই, অর্থাৎ তার পরবর্তীতে অর্থাৎ পূর্ব পদে যথাবিধি, এই পূর্ব পদের যে যথাটা আছে, এই যথাটা আমরা মানে ক্লোজ করে দিয়ে পরপদের যে বিধিটুকুন বা সাধ্য বা যেই শব্দ মানে থাকবে না কেন, যে পদ থাকবে সেটার সাথে বিধিকে অতিক্রম না করে, হ্যাঁ, এটা দিকে আমরা অব্যয়ভাব সমাস আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা আজকে যে সমাসটা একটু বোঝার চেষ্টা করলাম, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাবটা অর্থাৎ অব্যয়ের যেটা ভাব, হ্যাঁ, বর্তমান থাকে, সেটাকে আমরা কি বলি, অব্যয়ভাব সমাস বলি। এবং এই সমাস যেটা একেবারে কি, এটা উপসর্গ নির্ভর সমাস। ইতিপূর্বে আমরা যেটা আমরা লক্ষ্য করেছি সেটা কি, এই কি বলে তোমার বিভক্তি নির্ভর সমাস, এবং সমস্ত মানে প্রায় সমাসগুলো নিয়ে কিভাবে পর পদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু এই সমাস উপসর্গ যোগে গঠিত হয় এবং পূর্ব পদের অর্থ এখানে প্রাধান্য পায়। এবং এর চিনার কয়েকটা মানে ওই যে যেমন হ যদি দিয়ে যেমন মানে সমাস হয়, যেমন হর রোজ বা হরতাল, তাহলে সেখানে বিরুদ্ধ কি বলে দ্বিরুক্তি শব্দ হবে। তারপরে প্রতি থাকলে সেখানে বিরুদ্ধ হবে, যেমন প্রতিপক্ষ, প্রতিবাদ। তারপরে তোমার আ উপসর্গ থাকলে পর্যাপ্ত হবে, আ মরণ, আ মৃত্যু, আ কণ্ঠ, এগুলো তো মানে আমাদের জানাশোনা বিষয়। তারপরে কি অনু থাকে, যদি অনু থাকে তাহলে পশ্চাতে গমন, অনুগমন, অনুসরণ মানে পশ্চাতে গমন, হ্যাঁ, মানে পেছনে স্মরণ, আমরা কাউকে অনেক সময় স্মরণ করি না, পেছনে এটা স্মরণ করি। তারপরে আমরা হা যদি থাকে তাহলে যে সব মানে থাকলে এখানে অভাব হবে, হাভাত। তারপরে তোমার হাঁপানি বা তোমার ওই নিরামিষ, আমিষের অভাব, এইগুলো হয়। তো আমরা এই সমস্যা যতটুকু সম্ভব একটু জানার বা একটু বোঝার চেষ্টা করলাম। তোমরা একটু মানে এখনই সম্ভব হলে বইটা খুলে ভালোভাবে একটু দেখো, এর উপমা উদাহরণ করো,
তাহলে আমরা চমৎকার ভাবে এই সমাজটা নির্ণয় করতে পারবো। এটা অন্যান্য সমাজের সাথে একটু সহজ বলে আমার কাছে মনে হয়। তো এই পর্যায়ে আমরা আগামী দিনে তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আগামী দিনে আমরা মানে এই বহুব্রীহি সমাজটা নিয়ে আলোচনা করব। এই বহুব্রীহি সমাজটা তোমরা একটু দেখবে, এর কোনো উদাহরণ এবং মানে এই সমাজটার নিয়ম নীতি সেটা বোঝার এবং দেখার চেষ্টা করবে। আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই বহুব্রীহি সমাজ আলোচনা করব। তো সে পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।